আমরা জানি যে বড় কিছু পেতে হলে বড় কিছু হারাতে হয়। এটা যেমন একদিকে খুব সত্যি কথা, তেমনি খুব বেদনা, একটা দুঃখবোধ। তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের কারণে জন্যে আমরা যে ত্যাগ স্বীকার করেছি সেগুলোকে আমরা তালিকাবদ্ধ করতে পারবো না। এত ত্যাগ, আমাদের এত কিছু আমরা হারিয়েছি যে সেগুলোকে তালিকাবদ্ধ করতে গেলে সেটা একটা বিরাট পরিশ্রমের কাজ হয়। আমরা এমনিতে বলি লক্ষ লক্ষ শহীদ হয়েছে, মা বোনের ইজ্জত গেছে। সবচেয়ে যেটা বড়, একটি অন্যতম যেটা আমরা হারিয়েছি সম্পদ, সেটা বলাই বাহুল্য, শহীদ বুদ্ধিজীবী। আজ আমি এরকম একজন বাঙালি বুদ্ধিজীবীর কথা বলতে চাই, যিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং যার কথা ভাবলেই আমার মনে হয় যে মোস্তফাকে হত্যা করা হলো কেন? সে তো খুব সাধারণ একটা মাপের মানুষ ছিল, এটা আমোদ এলো এবং আমাদের সঙ্গে নাটক করত, আমাদের সঙ্গে আড্ডা দিত, আমরা একসঙ্গে চাকরি করতাম, সাংবাদিকতা করতাম। আমি ভেবে পাই না যে মোস্তফা মরে গেল, আমি বেঁচে আছি কেন? এই প্রশ্নটা কিন্তু বহুদিন আমার মনের মধ্যে ছিল। মোস্তফার দুর্ভাগ্য যে মোস্তফা যে স্বাধীনতার ওই সময়টায় সে যে পূর্বদেশ পত্রিকায় চাকরি করত, সেই পূর্বদেশ পত্রিকাটি কিন্তু মোটামুটি প্রগতিশীল ছিল, মোস্তফা প্রগতিশীল ছিল, কিন্তু প্রগতির পাশাপাশি কিছু যেটাকে বলা হয় আমরা ফান্ডামেন্টালিস্ট বা সাম্প্রদায়িক শক্তি, এই ধরনের লোকও কিন্তু একই অফিসে মোস্তফার সঙ্গে কাজ করতো। আজকে সেই কথাগুলোই এই অনুষ্ঠানে বলা হবে এবং মোস্তফা সরল বিশ্বাসে তার সেই কুচক্রী, সেই অসৎ উদ্দেশ্য প্রণোদিত যে কলিগ, সহকর্মী, তাকে সে বিশ্বাস করত এবং পরবর্তীকালে আমরা শুনেছি যে এই কলিগের সঙ্গে, সহকর্মীর সঙ্গে সে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা এলে কি হবে, স্বাধীনতা না এলে কি হবে, স্বাধীনতার শত্রু কারা, এইগুলো নিয়ে সে সহজভাবে তার সঙ্গে কথা বলতো। এটাই ছিল আনব গোলাম মুস্তফা। বলু, বলু, এই বলু, কি যাবি? কোথায়? ভালো বাড়িতে যাত্রা দেখাচ্ছে, যাত্রা দেখতে। না, যাব না। হ্যাঁ চল না, অনেক মজা হবে। এত রাত্রে? কোনো সমস্যা নেই, আরে বাবা মা তো ঘুমাচ্ছে, চল, অনেক মজা হবে, চল চল চল। এই দাঁড়া, এদিকে আয়। কোথায় গিয়েছিলি? কথা বলছিস না কেন? কোথায় গিয়েছিলি? ভালো বাড়িতে। ভালো বাড়িতে কি? যাত্রা দেখতে। যাত্রা দেখতে? যাত্রা দেখতে? দাঁড়া, যাত্রা দেখাচ্ছি। হাত পাত, হাত পাত। যা, ঘরে যা, আর যেন কোনোদিন যাত্রার কথা না শুনি। যা। এই যে দেখেন, আপনার ছেলের কাণ্ড দেখেন। আপনার ছেলে কি করেছে? আমার নতুন শাড়িটা ছিঁড়ে প্যান্ডেল বানিয়ে অনুষ্ঠান করেছে। হ্যাঁ, কই হারামজাদা, কই? ডাকো ওকে। মনো, মনো।
একটা ফুটবলই তো, একটা ফুটবল কিনে দিলে কি হয়? ওই ফুটবল ফুটবল করেই ওর লেখাপড়াটা গোল্লাই গেল। তুমি আর এই ব্যাপারে আমাকে কিছু বলবে না। ফুটবল আমি কিনে দেব না। ও তো ভালোই খেলে, এই ফুটবল খেলে কত পুরস্কার পেল। ওসব পুরস্কারে কিছু হবে না যদি লেখাপড়া ঠিক মতো না করে। আগে লেখাপড়া, তারপর অন্য কিছু। ছাড়ো, লাগবে না এসব। যাত্রাপাগল বালক মোস্তফা ভর্তি হয় দিনাজপুর জেলা স্কুলে। বড় স্কুল, বড় পরিবেশ মোস্তফাকে আরও সক্রিয় করে তোলে। সংগঠক মোস্তফা এবার নাম লেখায় রাজনীতিতে, যুক্ত হন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে। আমি তো খারাপ কিছু করছি না। আমি রাজনীতি করি সাধারণ মানুষের মঙ্গলের জন্য। ওসব মানবতাবাদী কথা বলে কোনো লাভ হবে না। রাজনীতি তোমার কাজ নয়। আমি জানি তুমি ভালো ছাত্র। কলেজ পাশ করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই আমি চাই। রাজনীতি করলে আমার সেই আশা কোনো দিন পূরণ হবে না। স্কুলের গণ্ডি ছাড়িয়ে এবার কলেজ। মোস্তফা ভর্তি হন দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে। পাকিস্তান বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় ছাত্র ইউনিয়ন কর্মী মোস্তফা উচ্চ মাধ্যমিক পাশ করেন 1960 সালে। কিন্তু না, সুরেন্দ্রনাথ কলেজে অনার্সে ভর্তি হওয়া হয় না তার, কারণ প্রশাসনের প্রবল আপত্তি। মোস্তফার পাকিস্তান বিরোধিতা কোনোভাবেই মানতে পারেনি কলেজ অধ্যক্ষ ও স্থানীয় প্রশাসন। অগত্যা রংপুর কারমাইকেল কলেজে ভর্তি, তখন সামরিক শাসন। অকুতোভয় মোস্তফা নেমে আসেন রাজপথে, নেতৃত্ব দেন আন্দোলনের। সুতরাং কারারুদ্ধ হন মোস্তফা। সেটা 1962 সালের 22 মার্চ। আনম ও গোলাম মোস্তফা এখন ঢাকায়, কাজ সাংবাদিকতা। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA করেছেন। সে সময় সক্রিয় ছাত্র রাজনীতির অংশ হিসেবে দ্বিধাবিভক্ত ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন মোস্তফা। কর্মজীবনে আনম ও গোলাম মোস্তফা প্রথমে দৈনিক সংবাদ, এরপরে দৈনিক আজাদ, সবশেষে দৈনিক পূর্বদেশের শিফট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, আমরা যে পরাধীন। অবাক দেখি ক্রোধ জমে দিন দিন। অবাক পৃথিবী, অবাক করলে আরো, দেখি এই দেশে অন্ন নেই কো কারো। অবাক পৃথিবী, অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। কেমন আবৃত্তি করলাম বলো তো? ভালো, কিন্তু তোমার গলাটা না অত গুরুগম্ভীর না। গলা যদি গুরুগম্ভীর না হয় তাহলে আবৃত্তি শুনতে ভালো লাগে না। কি হলো? কিছু না। রাগ করলে নাকি? না, রাগ করিনি। হ্যাঁ, তোমার অভিনয় তো বেশ সুন্দর। আচ্ছা, আলোর দিশারি তোমার এই পছন্দের ডায়লগটা একটু বলো না। 69-এর গণ অভ্যুত্থান, জনতার জয়, পরাজিত আইয়ুব খান। Sheikh Mujib's action of starting his non-cooperation movement is an act of treason. He and his party have defied the lawful authority for over 3 weeks. They have insulted Pakistan's flag and defiled the photograph. রনি ভাই, কি ব্যাপার মোস্তফা? গভর্নমেন্ট মনে হয় আর পারলো না মানে? গভর্নমেন্ট থাকতে পারবে না। কে মঈনুদ্দিন কি বলো? আমারও তাই মনে হয়। যে গণজোয়ার নেমেছে, আইয়ুব খানের দিন শেষ। আমি আপনাকে বলে রাখলাম রনি ভাই, আপনি দেখবেন। দেখা যাক,
পাকিস্তানিদের তো বিশ্বাস নেই, এক আয়ুব যাবে আর এক আয়ুব আসবে। হ্যাঁ, সেটা বোধ আর হচ্ছে না। বাবা, তোমার ওষুধটা। ওরা ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে। ওকেই ঘুমিয়েছে? কান্নাকাটি করেছিল খুব? না। আচ্ছা, দেশের কি অবস্থা বলো তো? আর দেশের অবস্থা, বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা চলছে। কি যে আছে ভাগ্যে। ভাগ্য আবার কি? কর্মই সব। তুমিই তোমার ভাগ্য। নাও, লাইটটা অফ করে দিচ্ছি। ভাইয়া, ভাইয়া আমি দিনাজপুর চলে যাচ্ছি। দিনাজপুর চলে যাচ্ছিস মানে? দিনাজপুর কলেজে আমি বদলি হয়েছি। বদলি হয়েছিস মানে কি? তুই কি আমাদের ছেড়ে চলে যাবি? উপায় নেই ভাইয়া। উপায় থাকবে না কেন? আমি চাই আমরা সবাই একসঙ্গে থাকব, একান্নবর্তী পরিবার হবে আমাদের। আর তুই এখন চলে যাবি? এই ফ্যামিলিতে সবাই যার যার মতো, আমার মতামতের কোনো মূল্য নেই। আহা, তুমি একটু থামো তো। থামবো কেন? থামবো কেন? সবাইকে বেশি ভালোবাসি তো, এজন্য সবাই আমাকে কষ্ট দেয়। 7ই মার্চ 1971। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চ 1971। হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। চলে নির্বিচার গণহত্যা। ঢাকা ভার্সিটি তো একদম শেষ করে দিয়েছে। নীলক্ষেতের দিকে গিয়েছিলেন? হ্যাঁ, রাস্তায় এখনো কিছু লাশ পড়ে আছে। ওরা কিভাবে এই কাজটা করতে পারল? মানুষের জীবনের কি কোনো দাম নেই? ইয়া কি বলছে শুনেন নাই? বলছে মানুষ চাই না, মাটি চাই। কাগজ বের করার অর্ডার আসছে, শুনেছেন নাকি লোহানি ভাই? পত্রিকা বের হবে কিভাবে? লোহানি ভাই, তারপরে কাগজ বের করতে হবে, কারণ গভর্নমেন্ট দেখাতে চায় সব কিছু স্বাভাবিক আছে। স্বাভাবিক মানে? বললেই হলো স্বাভাবিক? দেশে কোনো আইন আছে? একটা জালিম দেশটা হচ্ছে। আস্তে কথা কেন বলবো? আমি কি অন্যায় কিছু বলেছি? আহা শোনো, মাহবুব ভাইকে বোঝাতে হবে, কাগজ আমরা বের করব ঠিকই, কিন্তু তার কোনো নিউজ ভ্যালু থাকবে না। পত্রিকা বেরোবে কিন্তু লোকে সেটা পড়বে না। আইডিয়াটা ভালোই, ঠিক বলেছেন। এভাবেই কাজ করতে হবে আমাদের। আর শোনেন সবাই, ফয়েজ ভাই পূর্ব পাকিস্তানের মানে স্বাধীন দেশের কি নাম হবে তার একটা আইডিয়া দিয়েছে। পূর্ব দেশের পক্ষ থেকে আমরা সবাইকে এটা জানাবো। লোহানি মোস্তফা, খবর আছে, স্বাধীন বাংলার নাম রাখবো বাংলাদেশ। বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। বাহ, দারুণ নাম তো। এ ব্যাপারে জনমত তৈরি করতে হবে, আর দেশের বিশিষ্টজনদের মতামত নেওয়া দরকার। কাজটা খুব দ্রুত করতে হবে। কে করবে? তুমি? কলম সৈনিক মোস্তফা জড়িয়ে পড়েন মুক্তিযুদ্ধে। দৈনিক পূর্বদেশের পক্ষ থেকে এই প্রস্তাব আসে, স্বাধীন বাংলার নাম হবে বাংলাদেশ। দায়িত্ব পড়ে মোস্তফার উপর। কাজী মোতাহার হোসেন, বেগম সুফিয়া কামাল, জয়নুল আবেদিনের মতো প্রমুখ ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করে জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন মোস্তফা। আচ্ছা শোনো মোস্তফা। জি লোহানি ভাই। পহেলা বৈশাখ তো এসে গেল, তো উদযাপন করব না? হ্যাঁ, কিন্তু কি করা যায় বলুন তো? চলো এক কাজ করি, যুদ্ধের সময় তো আর বড় করে উদযাপন করা যাবে না। না, তাহলে আমরা ছোট করে করি, অসুবিধা কি? আচ্ছা চলো পয়লা বৈশাখে অফিসের সবাইকে আমরা পায়েস রেঁধে খাও। হ্যাঁ, এইটা কিন্তু দারুণ হবে। কিন্তু এটা করব কিভাবে? আপনি একদম ভাববেন না লোহানি ভাই, আমাদের পীর সাহেব আছেন না? সি আমার পীর সাহেব বলবেন না, এই অধমরে মুরিদ বলেন। আচ্ছা ঠিক আছে মুরিদ সাহেব, আমরা ঠিক করেছি পহেলা বৈশাখে ডেইলি পাকিস্তান থেকে শুরু করে আজাদ পর্যন্ত সব সাংবাদিকদের পায়েস রেঁধে খাও। আপনি
হাঁড়ি পাতিল ডেকচি সব ব্যবস্থা করবে। তাইলে কিছু লাগবে না, আপনারা খালি টাকা পয়সা দিবেন। আমি ওই পি সাহেবের বাসার থেকে সব আনার ব্যবস্থা করব, কোনো দুশ্চিন্তা করবেন না। কি করছো? লিস্ট করছি। কিসের লিস্ট? দেশ স্বাধীন হলে কি কি করব তার লিস্ট। আগে দেশ স্বাধীন হোক। আস্তে। তোমার এখনো সন্দেহ হয় স্বাধীন হবে না? শোনো, আমাদের বিবাহ বার্ষিকীটা আমরা স্বাধীন দেশে করব। আস্তে, কে শুনলে বিপদ হবে। 17 এপ্রিল 1971। আকাশবাণী, একটু পরেই শুনতে পাবেন বিশেষ ঘোষণা। ঘটনাটা কি? একটু পরপর বলছে শুনতে পাবেন বিশেষ ঘোষণা, অথচ ঘোষণাটা দিচ্ছে না। দেবে তো, অবশ্যই দেবে, একটু দেরি হচ্ছে এই যা। আকাশবাণী বিশেষ সংবাদ বুলেটিন। আজ 17 এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলার অস্থায়ী সরকার গঠিত হয়েছে। সরকারের নামকরণ করা হয় মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের উপর রাষ্ট্রপতি পদে আছেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ কামরুজ্জামান, মনসুর আলী। সাবাস 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 সাবাস। আকাশে বাতাসে ওঠে রুনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। লোহানী ভাই তো চলে গেছে, জানি। সলিমুল্লাহও গেছে, সবাই চলে যাচ্ছে। হ্যাঁ জানি। তুমি যাচ্ছ না কেন? আমি কিভাবে যাব? আমার বাসায় 9 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আছে। আমি এদের কার কাছে রেখে যাব? তাছাড়া আমার স্ত্রী আবার সন্তান সম্ভব। মুক্তিযুদ্ধ হচ্ছে, এটাই আমার জন্য বড় পাওয়া। শোনো, চারিদিকে কিন্তু ভীষণ বিপদ। কিচ্ছু করার নেই আলী, কিচ্ছু করার নেই। 11 ডিসেম্বর 1971। অভিয়া তো কাঁদছিল কেন? কি জানে বাবা, বুঝতে পারলাম না। মোস্তফা, ভাইজান, আপনি এই অসময়ে? এরা আমার বাড়িতে গিয়ে হাজির, তোমার কথা জিজ্ঞেস করলো, তাই তোমার বাড়িতে নিয়ে এলাম। এরা তোমার আইডি কার্ডটা একটু দেখতে চায়, মনে হয় একটু অফিসে যেতে হবে। আমার আইডি কার্ড তো আমার ঘরেই আছে, আমি নিয়ে আসি। कोई जरूरत नहीं, आप अभी चलिए। অফিসে? এই অসময়ে অফিসে কেন? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি চলে আসবো। তুমি অভিকে একটু করে নাও। তুমি যাও, কোনো চিন্তা করো না।